মা মারা যাবার ৩ মাস পর পূর্বীর বাবা ফয়েজ আহমেদ দুবাই থেকে বাংলাদেশে আসেন। ১ সপ্তাহের মধ্যে নতুন বিয়ে করেন। বিয়ের ২ মাস পর আবার বিদেশে চলে যান। ১ মাস ধরে পূর্বী ও সুরভি দুপুরে একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। লজ্জায় বাবার কাছে বলতেও পারছে না যে সৎমা সালমা ওদের খাবার দেয় না ঠিক মতো। তাছাড়া প্রবাসী বাবার কাছে এসব বলার সুযোগও নেই দু বোনের। বাবা সপ্তাহে একদিন ওদের সাথে কথা বলে, আর তখন সালমা পাশে দাঁড়িয়ে থাকে। আজকাল পূর্বীর খুব খিদে পায়। সন্ধ্যা হতেই পূর্বীর মনে হয় দুনিয়ার সব খিদে যেন আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। ভিটের মাটি ছাড়া পূর্বীর খাবার মতো কিছুই খুঁজে পায় না। পেটের ভিতর এক ধরনের ব্যথা অনুভব করে পূর্বী। শোয়া থেকে উঠে বসে সুরভির দিকে তাকায়। ঘুমন্ত সুরভির মুখে যেন বিষাদের ছায়া। ডান গালে ৩টি আঙ্গুলের ছাপ স্পষ্ট। নিজের খিদার কথা ভুলে গিয়ে মুহূর্তেই বোনের ব্যথায় ব্যথিত হয় পূর্বী। ছোট মানুষ না খেয়ে থাকতে পারে না। খিদে লাগলেই পূর্বীর কাছে এসে খ্যান খ্যান করে। সন্ধ্যায়ও সুরভি কান্না করছিল খাবারের জন্য। পূর্বী রেগে গিয়ে একটা থাপ্পড় বসায় বোনের গালে। কাঁদতে কাঁদতেই সুরভি ঘুমিয়ে যায়। নিজের ব্যবহারে নিজেই অনুতপ্ত হয় পূর্বী। বোনের হাত দুটো কোলে নিয়ে কান্না করে বলে, আমাকে মাফ করে দিস বোন, আমার কাছে যে কিছুই নাই। আমি কোথা থেকে তোকে খাবার দিতাম বল? মাও গেল, সাথে নিয়ে গেল আমাদের ভালো থাকা। ছোট মা যে একবেলা খেতে দেয় সেটাই তো অনেক আমাদের জন্য। আমি তোকে মারতে চাইনি, কিন্তু হঠাৎ রাগ উঠে গেল। পূর্বীর কান্নায় সুরভি জেগে গেল ঘুম থেকে। উঠেই বোনকে জড়িয়ে ধরল। পূর্বীর কান্নার তোড় আরও বেড়ে গেল। সুরভি চুপ করে রইল। ইদানিং বড় বোনের শরীর থেকে সুরভি কেমন মামা গন্ধ পায়। পূর্বীর চোখ মুছে দিয়ে সুরভি বলল, আমার যে ভীষণ খিদে পায় বুবু। পূর্বী চোখ মুছে বলে, এবার থেকে দুপুরে খাবার আগে বেশি করে পানি খাবি। তারপর দুপুরের খাবার থেকে 2 ভাগ খেয়ে 1 ভাগ রেখে দিবি। আমিও 1 ভাগ রেখে দেব। রাতে আমার ভাগের টুকু আর তোর ভাগের টুকু খেয়ে নিবি। বোনের কথা শুনে সুরভি ভীষণ খুশি হয়। এই চমৎকার বুদ্ধি তো তার মাথায় আসতো না। এক বোন অন্য বোনকে জড়াজড়ি করে ধরে আবার শুয়ে পড়ে। ফজরের সময় আবার উঠতে হবে 2 বোনকে। ফজরের আজান শেষ হতেই পূর্বী সুরভি উঠে পড়ে ঘুম থেকে। পূর্বী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আর সুরভি সবেমাত্র ক্লাস 7-এ পড়ে। ঘরের কাজ শেষ না হলে সালমা সুরভিকে স্কুলে যেতে দিবে না। তাই 2 বোন অন্ধকার থাকতেই বাড়ির কাজ শুরু করে দেয়। সালমা সকাল 7টায় ঘুম থেকে উঠে চাল, ডাল, তরকারি, 2টো মুরগির ডিম বের করে দিয়ে রান্নাঘরের সামনে মোড়া নিয়ে বসলো। পূর্বী অভ্যস্ত হাতে দ্রুত সুপারি পাতা দিয়ে চুলায় আগুন দিল। ডালের সাথে ডিম 2টো সিদ্ধ করতে দিল। সালমা গর্ভবতী হওয়ায় প্রতিদিন সকালে 2টো দেশি মুরগির ডিম খায়, রাতে 1 মগ গরুর দুধ খায়। সুরভি হাঁস মুরগির খোয়ার খুলে দিয়ে খাবার দিল। বাড়ির পিছনের বাগান থেকে শুকনো লাকড়ি এনে দিল বোনকে। লাকড়ি দিতে এসে সুরভি দেখল সালমা লবণ দিয়ে মেখে সিদ্ধ ডিম খাচ্ছে। সুরভি তাকিয়ে রইল সালমার দিকে। মা বেঁচে থাকতে প্রতিদিন 2 বোনকে ডিম খেতে দিত। সুরভির ডিম ভীষণ প্রিয়। পূরবী তাই প্রায় সময় নিজের ডিমও বোনকে দিত। পূরবীর মায়ের অনেকগুলো হাঁস মুরগি ছিল। সেসব ডিম এখন সালমার দখলে। মালিকও এখন সালমা হয়ে গেছে। সালমার হঠাৎ করেই খেয়াল হলো সুরভি তাকিয়ে আছে তার দিকে। বসা থেকে উঠে গাছের ডাল টেনে নিয়ে সালমা সুরভির পিঠে মার বসিয়ে গালি দিতে লাগলো। মা মইরা আমার ঘরে যত রাক্ষসী রাইখা গেছে, আমার খাওয়ানোর দিকে তাকাইয়া থাকস? নজর দেশ আমার খাওয়ানে, যাতে আমার পেটে অসুখ হয়ে হেল লাগা। খাওন দেখলেই লল পড়ে তোর না খা। পূরবী ছুটে গিয়ে বোনকে জড়িয়ে দিয়ে চিৎকার করে বলল, মাফ করে দেন মা, ও ছোট মানুষ, ওরে আর মাইরেন না। এখনো ওর শরীরের ঘাস শুকায়নি, আমার বোন মরে যাবে মা। সালমার রাগ আরো বেড়ে গেল। চিৎকার করে বলল, মরস না কেন? জমে তোদের 2 বোনরে চোখে দেখে না কেন? আমার ঘাড়ে বৈশা বসা আর কত খাবি? 2 বোনের আহাজারিতে গাছের পাতাও যেন কেঁপে উঠল। সালমা থামলো যখন দেখা গেল সুরভি মাটিতে পড়ে আছে, আর তার উপর রক্ষা কবচের মতো পূরবী পড়ে আছে। সালমার মারের প্রায় পুরোটাই পূরবীর গায়ে লেগেছে। মাটি থেকে উঠে পূরবী আবার রান্নাঘরে ঢুকে গেল। সুরভি ঘর গোছাতে গেল। সালমা ফোন নিয়ে স্বামীর সাথে পূরবীর দোষের কথা বলতে বসলো। পূরবী চুলার লেলিহান অগ্নিশিখার দিকে তাকিয়ে বলল, তোমার তীব্রতাও ফিকে হয়ে যায় এই বুকে যে আগুন জ্বলছে তার কাছে। বাবা মারা গেলে তো মা বদলে যায় না, তবে মা মারা গেলে কেন বাবা বদলে যায়? সুরভি কাজ শেষ করে স্কুলের জন্য রেডি হতে গেল।
স্কুল ড্রেস পরতে গেলেই সুরভি বিড়ম্বনার শিকার হয়। এই ড্রেসটা ভীষণ পুরনো হয়ে গেছে। সাদা সালোয়ার হলুদ এবং হয়ে গিয়েছে, নীল জামার ছোপ ছোপ রকম উঠে গেছে। স্কুলে এই ড্রেস পরে গেলে মেয়েরা হাসাহাসি করে সুরভিকে নিয়ে। সুরভির দু চোখ আবারও জলে ভিজে গেল। পূর্বে রান্না শেষ করে সব গুছিয়ে রেখে কালির পাতিল, গত রাতের এঁটো বাসন গ্লাস দিয়ে পুকুরের ঘাটের দিকে গেল। নারিকেল গাছ কেটে পুকুরের এই ঘাট পূর্বীর মা পারবেন বানিয়েছিলেন। এই ঘাটটা পূর্বীর ভীষণ প্রিয়, তাই কিন্তু বেশিক্ষণ এখানে বসতে পারে না। পুকুরের পাশ দিয়ে গ্রামের রাস্তা চলে গিয়েছে, লোকজন আসা যাওয়া করে বিধায় দ্রুতই পুকুরের কাজ সেরে চলে যেতে হয়। পুকুর থেকে এসে পূর্বী যখন উঠোনে মোড়া পেতে বসলো, দেখতে পেল বোরকা পরা এক বয়স্ক মহিলা আর একজন বয়স্ক পুরুষ উঠোনে এসে দাঁড়িয়েছে। পূর্বী এগিয়ে গিয়ে সালাম দিল। মহিলা সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আমাকে এক গ্লাস পানি দাও তো, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভীষণ তেষ্টা লেগেছে। পূর্বী দ্রুত পায়ে ঘরের দিকে গেল। সাদা সদ্য ধুয়ে আনা কাচের গ্লাসে পানি নিয়ে ফ্রিজ থেকে এক টুকরো বরফ নিয়ে পানির গ্লাসে দিল। সালমা রুমেই বসেছিল। পূর্বীকে এরকম যত্ন সহকারে পানি নিতে দেখে সালমা ও পূর্বীর পিছনে বের হয়ে এলো। অচেনা আগন্তুকদের দেখে সালমা এগিয়ে এলো। বোরকা পরা মহিলাটি জিজ্ঞেস করলো পূর্বীকে। উনি তোমার কি হয়? পূর্বী বলল, আমার মা। পানি খাওয়া হতেই পূর্বী গ্লাস নিয়ে ঘরে চলে গেল। পূর্বী যেতেই বয়স্ক লোকটি বলল, আপা, আপনাকে সত্যি কথাটাই বলি, আমার সেজু ছেলে মালয়েশিয়ায় থাকে, এ সপ্তাহ পর দেশে ফিরবে। আমি এই রাস্তা দিয়েই আসা যাওয়া করি মাঝে মাঝে। আপনার মেয়েকে পুকুরি দেখেই আমার পছন্দ হয়, তাই আজকে ছেলের মাকে নিয়ে এলাম মেয়ে দেখাতে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আগামীকাল আমার বড় দুই ছেলের বউদের এবং মেয়েকে নিয়ে আপনার মেয়েটাকে দেখতে আসতে চাই। সালমা এক মুহূর্ত ভেবে তারপর বলল, ঠিক আছে, আমার আপত্তি নেই, তবে আগে একটা কথা বলে রাখি, পূর্বী আমার নিজের মেয়ে না। ওদের দুই বোনকে রেখে মা মারা গিয়েছে মাস কয়েক আগে। আমি ওদের দ্বিতীয় মা। বোরকা পরা মহিলাটি চমকে স্বামীর দিকে তাকালো, কিন্তু স্বামীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো মেয়ের মা না থাকাটা স্বামীর কাছে কোনো ব্যাপার মনে হয়নি। একটুখানি বিরক্ত হলেন তিনি। সৎ মা কি আর জামাই আদর করবে? এই মেয়েকে কিছুতেই পুত্রবধূ করবেন না তিনি। ঘরে থেকে সব কথা পূর্বী শুনল। গড়িয়ে পড়া শিশিরের মতো পূর্বীর চোখ থেকেও এক ফোঁটা জল টুক করে গড়িয়ে পড়ল। বুকের ভেতর জ্বলতে থাকা আগুন যেন বহুগুণ বেড়ে গেল। তার বিয়ে হয়ে গেলে সুরভির কি হবে? সারা পথ রেবেকা রাগে ফুঁসতে ফুঁসতে গেল। তমিস মিয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তানভীরের বউ এই মেয়েটাকেই বানাবেন, তাতে যত বাধাই আসুক। বাড়ি গিয়ে বোরকা না খুলতেই রেবেকা বোম ফাটালো। রেবেকার চিৎকারে তার মেয়ে তারিন এবং বড় দুই বউ আনিকা ও মিম ছুটে এলো বসার ঘরে। রেবেকা সোজা সাপটা বলল, এরকম মা মরা কোনো মাইয়া আমি আমার তানভীরের বউ করবো না। আমার হীরের টুকরা ছেলে, ভালো টাকা কামাই করে, হল্লাই গিয়া কত ভালো উচ্চ বংশীয় মেয়ে পাওয়া যাইব। আমার ছেলের চেহারাও তো রাজপুত্রের মতো। তারিন বলল, কি হয়েছে মা? রেবেকা নাকের জল চোখের জল একসাথে করে বলল, তোর বাপে একটা ইতিমাইয়া ঠিক করছে তানভীরের লাইগা। এই বাড়িতে আমার পোলার কি কোনো সমাদর হইব? তুই ক তারিন। তারিন বাবার দিকে তাকিয়ে বলল। আব্বা এগুলা কি কয় মা? তমিস মিয়া সোজা বললেন, তারেক, তুহিনের বউ তোর মা পছন্দ কইরা আনছে, আমার মতামত নেওয়ানেরও দরকারও মনে করে নাই। আমার ছোট পোলা তৌসিফ, ওর বিয়াও তোর মা ঠিক কইরা রাখছে নিজের ভাইয়ের মেয়ের লগে, আমার এই জিগায়ও নাই। তোর বিয়াও তোর মা নিজে দিছে, আমার কোনো মতামত আসছিল না। আর আমার এই পোলার বউ আমি পছন্দ করছি, তাই তোগো যদি এত আপত্তি থাকে তোরা কেউ যাস না বিয়াতে। আমি তানভীরকে নিয়া গিয়া বউ নিয়ে আসবো। কাল তোরা তৈয়ার হইয়া থাকিস, মেয়ে দেখতে যাবি। তমিস মিয়ার কথার উপরে আর কোনো কথা বলার সাহস পেল না রেবেকা। তমিস মিয়ার একটা কথাও মিথ্যা না, তাই নিজের পরাজয় মেনে নিলেন তিনি। সালমা বাড়ির আশেপাশের বাড়ির কয়েকজন মহিলাকে ডেকে আনলেন সকালে। সবাই মিলে পিঠে বানালো, কেউ পায়েস রান্না করলো। মুরব্বী দুজন বসে সুপুরি কাটতে লাগলেন। সুরভি প্লেটে আপেল, কমলা, আঙ্গুর সাজিয়ে নিয়ে চা বানাতে গেল।
সালমা চায়ে তাড়াতাড়ি পূরবীকে বিদায় করতে। দুই বোনকে বিদায় করে দিয়ে সালমা শান্তিতে থাকতে চায়। পূরবী বসে আছে জানালার পাশে, দু চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। বৈশাখের এই তপ্ত সকালে মা থাকলে হয়তো আজ এরকম হতো না। পূরবীর মা সবসময় বলতো মেয়েকে তিনি অনেক দূর পর্যন্ত পড়াবেন। মেয়ের পড়ার লাইন ভালো হলে ভীষণ গর্ব করতেন। পূরবীরও ভীষণ ইচ্ছে ছিল পড়ার। দু চোখে নানা স্বপ্ন নিয়ে পূরবী ঘুমোতে যেত রাতে। একদিন ডাক্তার হবে, এই গল্প পূরবীকে কেমন আচ্ছন্ন করে রাখতো। আজ সব স্বপ্ন কবর দিয়ে পূরবীকে বিয়ে করে নিতে হবে। সালমা আলমারি থেকে নিজের একটা জাম কালারের টাঙ্গাইল শাড়ি বের করে দিল পূরবীকে পরার জন্য। পূরবী কিছুক্ষণ শাড়িটি জড়িয়ে ধরে বসে রইল। এই শাড়ি তার মায়ের। পাশের বাড়ির দুজন ভাবি এসে পূরবীকে শাড়ি পরিয়ে দিলেন। সুরভি আজ খুব খুশি। আজকে বাসায় অনেক রকম রান্না হচ্ছে, অনেক নাস্তা। সুরভি ইতোমধ্যে 2 টুকরো আপেল মুখে পুড়েছে, 1 কুয়া কমলা মুখে পড়েছে। সুরভির ধারণা মা তো দেখেছে কিন্তু কিছু বলেনি, তবুও এতেই সুরভি ভীষণ খুশি। মেহমান এলো সকাল 10টার দিকে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে আনিকা আর মিম একে অপরকে ইশারা করলো। তাদের দুজনের বাবার বাড়িতে বিল্ডিং, অথচ এই মেয়েদের ঘর টিনের। দেখেই বোঝা যাচ্ছে এরা তেমন মান্যগণ্য লোক না। আনিকা মিমকে বলল, বাড়ির নমুনা দেখছিস মিম? মেয়েও নিশ্চয়ই এরকম চেহারা হবে। মিম হেসে বলল, আমাদের রূপের ধারে কাছে যেতে পারবে না ভাবি। তারিন ভীষণ বিরক্ত হলো বাবার এরকম কাজে, কিন্তু প্রকাশ করলো না তা। সবাই মিলে ভিতরে ঢুকে সালাম দিয়ে একে অপরের কুশল বিনিময় করলো। সালমা এগিয়ে এসে সবার সাথে পরিচিত হলো। তারপর সুরভিকে ডাকলো শরবত নিয়ে আসার জন্য। সুরভি শরবত নিতে এসে অবাক হয়ে তাকালো সবার দিকে। কি সুন্দর শাড়ি সাজগোজ করে এসেছে এরা। সুরভিকে তুমিস মিয়া নাম জিজ্ঞেস করলেন। নাম বলেই সুরভি দৌড়ে পালালো। পূরবীর চোখের জলে কাজল লিপটে গেছে, মুখের পাউডার ভেসে উঠেছে। বসার ঘর থেকে সালমার ডাক পেয়ে পূরবী উঠে দাঁড়ালো। তারপর জগে থাকা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নাস্তার ট্রে হাতে নিয়ে বসার ঘরে গেল। সবার উদ্দেশ্যে সালাম দিতেই সবাই তাকালো পূরবীর দিকে। নিজেদের রূপ নিয়ে অহংকার করা আনিকা ও মিমের সেই অহংকার যেন গুড়িয়ে দিল দাঁড়িয়ে থাকা জাম কালারের শাড়ি পরা মেয়েটি। পূরবীকে দেখে মিমের মনে হলো চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিব হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। পূরবীর টানা টানা 2 চোখ, দীর্ঘ আখি পল্লব যথেষ্ট কাউকে মায়ে জড়ানোর জন্য। দুধে আলতা গায়ের রং পেয়েছে 2 বোন মায়ের থেকে। আনিকার মনে হলো এ যেন গ্রীক উপকথার দেবী। হয়তো পূর্বজন্মে এই মেয়ে ট্রয়ের সেই হেলেন ছিল। চেহারায় স্নিগ্ধ কোমল একটা আভা রয়েছে। এক অজানা হিংসা পেয়ে বসলো আনিকা আর মিমকে। তারিন পূরবীর কয়েকটা ছবি তুলে নিল। তুমিস মিয়া তারিনকে বলল ফোন থেকে তানভীরের ছবি দেখাতে। তারিন ছবি বের করে সালমার হাতে দিল। সালমা ছেলের ছবি দেখে মুগ্ধ হলো। তারপর সুরভিকে ডেকে দিল দেখতে। সুরভি ফোন নিয়ে ভেতরে চলে গেল দেখাতে। ভিতরে সবার হাসাহাসির আওয়াজ পূর্বীকে রক্তাক্ত করে দিচ্ছে যেন। কেন কেউ বলছে না পাত্র আমাদের পছন্দ হয়নি, নয়তো পাত্রপক্ষ বলুক পাত্রী তাদের পছন্দ হয়নি। তুমিস মিয়া পূর্বীকে নিজের পাশে বসালো। তারপর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, আমার আম্মাজানের নাম কি? এত মায়া নিয়ে মা মারা যাবার পর কেউ পূরবীকে ডাকেনি, বাবাও না। কান্নায় পূরবীর গলা বুঝে এলো। অচেনা অজানা এই লোকটির জন্য পূরবীর মনে জন্ম নিল এক সাগর ভালোবাসা। নিচু স্বরে পূরবী বলল, পূরবী আহমেদ। তারিন জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়ো তুমি? পূরবী বলল, এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। তারিন আবারও জিজ্ঞেস করলো, রেজাল্ট কবে দিবে? পূরবী বলল, 10 দিন পরে, মে মাসের 30 তারিখে। মিম এসে জিজ্ঞেস করলো, সূরা ইয়াসিন জানো? শোনাও তো আমাদের। পূরবী অপ্রস্তুত হলো। সূরা ইয়াসিনের 15 আয়াতের মতো সে মুখস্থ জানে, কিন্তু হঠাৎ করেই ভুলে গেছে। অতিরিক্ত নার্ভাসনেসের জন্য পূরবীর গলা শুকিয়ে গেল। তুমিস মিয়া বুঝতে পেরে মিমকে ধমক দিয়ে বললেন, এ তো বেশি প্রশ্ন করতে কেউ বলেছে তোমাদের? নিজেদের কি মহাজ্ঞানী ভাবো নাকি তোমরা? কেউ কোনো প্রশ্ন করবা না। আমরা এখানে চাকরির ইন্টারভিউ নিতে আসিনি যে সব প্রশ্নের উত্তর দিতে হবে। অপমানে মিমের মুখ কালো হয়ে গেল। এরকম লজ্জা দিবে শ্বশুর তা সে ভাবেনি। রেবেকা বেগমও তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। পাঞ্জাবির পকেট থেকে একটা রিং ও একটা খাম বের করে তুমিস মিয়া পূরবীর হাতে দিল। রিং পরিয়ে দিয়ে বলল, যাও আম্মা,
ভিতরে যাও তুমি এবার। কাপা কাপা পায়ে পুরবী ভিতরে এলো। এসে পুরবীর টাকার খাম লুকিয়ে ফেললো। পুরবী এখনো জানে না কত টাকা আছে, কিন্তু পুরবী ভেবে রেখেছে আগে সুরভিকে একটা স্কুল ড্রেস বানিয়ে দিবে। সবাই পূর্বীকে চেপে ধরলো কি দিয়েছে তা দেখার জন্য। হাত বাড়িয়ে পূর্বী নিজের হাতে রিং দেখালো। সুরভি বোনকে জড়িয়ে ধরে বলল, তোর বিয়ে হয়ে গেলে দারুণ মজা হবে বুবু, আমি বেড়াতে যেতে পারবো। পূরবী বোনকে জড়িয়ে ধরে মনে মনে বলল। বিয়ে হয়ে গেলে বুঝবি রে বোন, কি কষ্ট হবে তোর তখন। সুরভি গিয়ে ফোন দিয়ে আসলো তারিনের। তারিন ভাইকে পূরবীর ছবি পাঠালো। ছবি দেখে তানভীর মেসেজ দিয়ে বলল, এই ইন্দ্রাণীকে কোথায় পেলি আপা? আমার তো বুকের ভেতর প্রেমের ঘন্টা বেজে গেছে রে একে দেখে। নগদ 4 লক্ষ টাকা দেনমোহর দিয়ে মে মাসে 30 তারিখে পূরবীর বিয়ের তারিখ ঠিক হলো। মেহমান বিদায় নেওয়ার সাথে সাথে সালমা এসে খপ করে ধরলো পূর্বীকে। খামে কত টাকা আছে তা দেখার জন্য। পূর্বী মুচকি হেসে খাম বের করে দিল। ভালো করে ঘুরিয়ে দেখলো সালমা খাম খোলা হয়েছে কিনা। তারপর খামটি খুললো। ভিতরে 100 টাকার 5টি নোট শুধু। বের করে সালমা বলল, আজ তো ছোট লোক তো এরা 500 টাকা দিয়ে গেল, তাও আবার খামে পড়ে। সালমা ভেবেছিল 2-3 হাজার টাকা থাকবে হয়তো ভিতরে, তা দিয়ে নিজে একটা শাড়ি কিনে নেবে। এখন 500 টাকা দেখে বিরক্তিতে মুখ পাকালো। টাকাগুলো ছুঁড়ে মারলো পূর্বীর মুখে। সালমা যাবার পর পূর্বী হাসতে হাসতে উঠে রুমের দরজা লাগালো। তারপর সুরভিকে জড়িয়ে ধরলো। সুরভি কিছুই বুঝতে পারছে না। পূর্বী হাসি থামিয়ে আরেকটি ছেঁড়া খাম দিল সুরভিকে। সুরভি দেখলো খামের উল্টো পিঠে ছোট ছোট অক্ষরে লেখা, আম্মা গো, আমিও তোমার মতো মা হারিয়েছে অল্প বয়সে। সৎ মায়ের অত্যাচার আমিও সহ্য করেছি। এই খামে 10,000 টাকা আছে তোমার জন্য। ভিতরে আরেকটা খাম আছে, সেই খামে 500 টাকা আছে। তোমার মাকে তুমি ভিতরে খামটা দিও যখন উনি চাইবে। এই টাকাগুলো তোমাদের 2 বোনের জন্য। পছন্দসই কিছু কিনে নিও। চিঠিটা পূরবী যত্ন করে লুকিয়ে রাখলো নিজের বইয়ের খাঁচে। এই মানুষটাকে সে আজীবনের জন্য বাবার স্থানে বসিয়েছে। আজীবন তাকে সেই সম্মান পূরবী দিবে। আজ পূরবীর বিয়ে। সকাল থেকে পূরবীর ভীষণ পেটে ব্যথা করছে। আজ একদিকে রেজাল্টের টেনশন, অন্যদিকে বিয়ের টেনশন। অন্যদিকে আজ পূরবীর মেয়েরই সমস্যা দেখা দিয়েছে। তলপেট ব্যথায় ফেটে যাবার জোগাড়। সুরভি কিছুক্ষণ পরপর পূরবীর কাছে এসে পূরবীকে দেখছে। তার বুবু এমনিতেই সুন্দর, কিন্তু আজকে আরো বেশি সুন্দর লাগছে বুবুকে। সুরভি ভাবছে তার বিয়ের দিন কি তাকেও এরকম সুন্দর লাগবে। তানভীর কল দিল সকালবেলা। পূরবীর পুরো শরীর কাঁপতে লাগলো তানভীরের কল দেখে। এই লোকটির সাথে পূরবীর কথা বলতে ইচ্ছে করে না। কেমন যেন বাজে কথা বলে লোকটা। দেশে আসার আগের দিন একবার কল দিয়েছিল তানভীর। পূরবীর সাথে ভালো মন্দ জিজ্ঞেস করার পর তানভীর জিজ্ঞেস করলো, তোমার ইনারের মাপ কত পূরবী? তানভীরের কাছে এই প্রশ্ন যৌক্তিক মনে হলো, পূরবীর কাছে মনে হলো খুবই নোংরা একটা প্রশ্ন। দাঁত কিরমিরিয়ে পূরবী বলল, আপনি একজন নোংরা লোক। তারপর কল কেটে দিল। পূর্বী কল কেটে দিয়ে কাঁদল কিছুক্ষণ। 15 বছরের একটা মেয়ের কাছে এরকম একটা প্রশ্ন যথেষ্ট সেন্সিটিভ। তানভীর ভেবেছিল মালয়েশিয়া থেকেই বউয়ের জন্য ইনার, নাইট ড্রেস, মেয়েরই অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে আসবে। রুমের অন্যান্য বন্ধুদের দেখেছে বিয়ে করতে দেশে যাবার আগে সব এখান থেকেই নিয়ে গেছে। সবাই হবু বউয়ের থেকেই সব জেনেছে কল দিয়ে, অথচ কারো বউ এরকম রিয়্যাক্ট করেনি। সেই হিসেবে সে পূর্বীকে জিজ্ঞেস করেছে, কিন্তু পূর্বী এভাবে তাকে খারাপ ভাবে তা তানভীর বুঝেনি। এখন আবার তানভীরের কল দেখে পূর্বীর গলা শুকিয়ে গেল। নানি দাদি কেউ না থাকায় পূর্বীকে কেউ বুঝিয়ে দেয়নি স্বামী মানে কি, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে। 15 বছর বয়সে একটা মেয়ের কাছে স্বামী, সংসার, শ্বশুরবাড়ি যথেষ্ট আতঙ্কের ব্যাপার। আর তার মধ্যে যদি মেয়েটি হয় মা হারা, তবে আর কথাই নেই। সালমা কল রিসিভ করে পূরবীকে দিল। পূরবীর পুরো শরীর কেঁপে উঠল তানভীরের হ্যালো শোনার পর। তানভীর বুঝতে পেরে কল কেটে দিল। ভিতরে ভিতরে ভীষণ বিরক্ত হলো। ভেবেছিল পূর্বীকে বলবে পার্লারে গিয়ে সাজতে, কিন্তু কথাই তো হলো না। আর কি করার। দুপুরের কাঠফাটা রোদের মধ্যে বরপক্ষ এলো। যেহেতু কোনো গেট দেওয়া হয়নি, তাই বিয়েতে গেট ধরা হলো না। তানভীর অবশ্য ভেবেছিল গেট ধরা হবে, সেখানে টাকা লাগবে। আবার বরের হাত ধোয়াতে এলে টাকা দিতে হয়, জুতা চুরি করলে টাকা দিয়ে জুতা নিতে হয়। এসব ভেবে পকেটে করে 30,000 টাকা নিয়ে এলো। কিন্তু বিয়ে বাড়ির চেহারা দেখেই তানভীর বুঝলো এই বাড়িতে যে মেয়েটা থাকে সে ভালো নেই। পূর্বের উপর হওয়ার রাগ চলে গেল তানভীরের। গরমে ঘেমে সবার অবস্থা খারাপ। তখন সুরভি গেল সবার জন্য শরবত নিয়ে। তানভীরকে শরবত দিতে গিয়ে লজ্জায় কুকড়ে গেল সুরভি। তানভীর হাসলো দেখে, তারপর সুরভিকে কাছে টেনে নিয়ে বলল, ভাইকে কি কেউ লজ্জা পায় বলো?
আমি তো আজ থেকে তোমার ভাই। মুহূর্তেই সুরভির সব জড়তা কেটে গেল। লাল বেনারসি শাড়িতে সাজিয়ে যখন পুরবীকে উঠানে করা স্টেজে আনা হলো, তানভীর এক নজর দেখেই চোখ নামিয়ে ফেলল। এক নজরেই তানভীরের মনে হলো তার চোখ ঝলসে গেছে। বন্ধুরা ফিসফিস করে বলল, দোস্ত, ভাবি তো আগুন সুন্দরী। তৌসিফ মুগ্ধ হয়ে তাকালো ভাবির দিকে। মা বোন ভাবিদের কাছে যত নিন্দে মন্দ শুনেছে এই মেয়ের নামে, সবকিছু মিথ্যে মনে হলো তৌসিফের কাছে। এক মুহূর্তের জন্য হিংসে হলো তৌসিফের নিজের ভাইয়ের ভাগ্যকে। দুপুর 2:05 বিয়ে হলো। পুরবী শক্ত করে সুরভিকে জড়িয়ে ধরলো। এই বিশাল পৃথিবীতে এই একটা মানুষই আছে পুরবীর, যার জন্য পিছুটান রয়ে যাবে এই বাড়িতে, যার চিন্তায় রাতের ঘুম হারাম হবে পুরবীর। দেহটা থেকে প্রাণটা আলাদা করে এই 12টা বছরের মেয়েকে কাছে রেখে পুরবী তার নতুন বাড়ির পথে পা বাড়ালো। একটা অনিশ্চিত জীবনের পথে পা বাড়ালো পুরবী। কে জানে ভাগ্য সেই জীবনে তার সাথে কি খেলা করে, অথবা প্রাণ সঁপে দেওয়া ছোট মেয়েটাকে নিয়েই ভাগ্য কি করে তার কথা কে বলতে পারে। গাড়ি থেকে নামার পর তানভীর পুরবীকে কোলে তুলে নিল। হালকা পাতলা মানুষটাকে একটানেই তুলে ফেললো তানভীর। লজ্জায় ভয়ে পুরবী খামচে ধরলো তানভীরের ঘাড়। পুরবীর নখ লেগে তানভীরের ঘাড় জ্বলে উঠল। পূর্বীর কানের কাছে মুখ এনে তানভীর ফিসফিস করে বলল, খামচানোর জন্য পুরো রাত পড়ে আছে, এখন ছাড়ো। পূর্বী বুঝল না তানভীরের কথার মানে। পড়ে যাবার ভয়ে বরং আরও জোরে ধরল। ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখলো একটা ডিশে করে ময়লারা পানি এনে রেখেছে। তারিন বলল, মান দিবেন নাকি ঠ্যাং দিবেন? পূর্বী বুঝলো না কি করতে হবে এখন। তানভীর পকেট থেকে 5,000 টাকা বের করে সবার অলক্ষ্যে পূর্বীর হাতে ধরিয়ে দিল। পূর্বী হাত বাড়াতেই তানভীরের 2 ভাবি টাকা কেড়ে নিয়ে ছুটে গেল। তাদের পিছন পিছন গেল তারিন। রেবেকা গম্ভীর মুখে বলল, পা দিয়া আস্তে করে ধাক্কা দিয়ে ডিশের পানি ফেলে দাও, তারপর ঘরে ঢুকে রুমাল বাঁধা ধান ছাদের দিকে ছুঁড়ে মারো। পূর্বী তাই করলো। ছোট পাখির ছানার মতো শরীরটা তিরতির করে কাঁপতে লাগলো এইসব করতে গিয়ে। 8 বেডরুমের বিশাল এই বাড়িটি পূর্বীর কাছে ছোটোখাটো রাজবাড়ির মতো মনে হচ্ছে। এত বড় বাড়িতে বিয়ে হয়েছে তার ভাবতেই পূর্বীর কাছে তা অবিশ্বাস্য লাগছে। তেমনি অন্যদিকে এক অজানা ভয়ও পেয়ে বসেছে পূর্বীকে। চারদিকে তাকিয়ে দেখতে পাচ্ছে সব অচেনা মুখ। নিজেকে মনে হচ্ছে নীরহারা পাখি। পূর্বীর ওয়াশরুমে যেতে হবে। কাকে বলবে পূর্বীর ওয়াশরুমে নিয়ে যেতে? আশেপাশে চেনা কাউকে খুঁজে পাচ্ছে না। হন্তদন্ত হয়ে তানভীর পূর্বীর কাছে এলো একটা ঠান্ডা পেপসি নিয়ে। একটা গ্লাসে ঢেলে পূর্বীর মুখের সামনে ধরলো। আশেপাশে সবাই হাসতে লাগলো তানভীরের কাজ দেখে। কেউ কেউ টিপ্পনি কেটে বলল, এখন থেকেই এত খেয়াল? তানভীর নির্বিকার রইল। পূর্বী খেতে চাইল না, গ্লাস সরিয়ে রাখলো। কিন্তু তানভীর জোর করে খাইয়ে দিল। পূর্বীর তলপেটে ব্যথা আরও বেড়ে গেল। লজ্জায় তানভীরকে বলতেও পারলো না ওয়াশরুমের কথা। তানভীর জিজ্ঞেস করলো, সমস্যা? কিছুক্ষণ ইতস্তত করে পূর্বী বলেই দিল। শুনে তানভীর হাত ধরে নিয়ে গেল রুমের দিকে। ওয়াশরুমে যেতে যেতে তানভীর জিজ্ঞেস করলো, পূর্বীর রোল রেজিস্ট্রেশনের নাম্বার কত? পূর্বীর হঠাৎ মনে পড়লো আজকে রেজাল্ট দিবে। ভয়ে ভয়ে পূর্বী বলল। রেজাল্ট দেখে তানভীর গমগমে স্বরে বলল, পুরবী। ভয়ে পূর্বীর অন্তরাত্মা কেঁপে উঠল। হা হা করে হেসে বলল, ভয় পাচ্ছ কেন? তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে, গোল্ডেন A+ এসেছে তোমার। তুমি এত ভালো ছাত্রী আগে তো জানতাম না। আমি তো টেনে টেনে ইন্টার পাস করছি। ওয়াশরুমে গিয়ে পূর্বী থম মেরে বসে রইল কিছুক্ষণ। কান্না করবে না করেও কান্না করে দিল। পূর্বীর একটা ন্যাপকিন দরকার, কিন্তু কোথায় পাবে এখন ন্যাপকিন? কাকে বলবে সে ন্যাপকিন দিতে? বাহিরে তানভীর আছে, এই লোকটাকে কিভাবে বলবে সে? লজ্জায় পূর্বী লতার মতো নুয়ে গেল। সেই সাথে তীব্র পেটে ব্যথা পূর্বীকে কুঁকড়ে দিল। তানভীর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। পূর্বীর বের হবার কোনো লক্ষণ না দেখে জিজ্ঞেস করলো, 1 নাম্বারের জন্য এসে এতক্ষণ সময় লাগছে তোমার? হায় রে, 2 নাম্বার হলে তো আজকে সারা দিন যাবে। তানভীরের ফাজলামি করে বলা কথা পূর্বী বুঝল না। পূর্বীর মনে হলো পূর্বীকে লজ্জা দেওয়ার জন্য তানভীর এটা বলছে। ফর্সা মুখখানা আকাশের মতো কালো হয়ে গেল অপমানে এবং পেট ব্যথায়। টিস্যু হোল্ডার থেকে অনেক কটা টিস্যু ছিঁড়ে নিল পূর্বী, কিন্তু আরেক বিপত্তি দেখা দিল। টিস্যু নেওয়ার মতো কিছু নেই পূর্বীর কাছে। ভয়ে পূর্বী কেঁদে উঠল। নিজেকে মনে হলো পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়ে। ভিতর থেকে কান্নার মৃদু শব্দ পেয়ে তানভীর ভুকে গেল। দরজায় নক করে বলল, কি হয়েছে পুরবী, আমাকে বলো। পূর্বী বলল না, বরং কান্নার তোর আরও বাড়ল। তানভীর বাহিরে থেকে
আরও কয়েকবার ডাকলো কিন্তু জবাব এলো না। মেজাজ খারাপ হয়ে গেল তানবীরের। এই মেয়ে এত ন্যাকা কেন? তারিনকে ডেকে নিল তানবীর, তারপর বলল, আপা দেখ তো এই মেয়েটা কাঁদছে কেন এরকম করে? আমি কি ওকে কামড়িয়েছি নাকি? তারিন এসে ডাকতেই পূর্বে দরজার ফাঁক দিয়ে মাথা বের করে তারিনকে আস্তে করে কিছু বলল। শুনে তারিন তার ভাইকে বলল, লাগেজটা এইখানে দিয়ে তুই যা এখান থেকে। মেজাজ খারাপ করে তানবীর লাগেজ দিয়ে গেল। যাওয়ার সময় বলল, আজব মেয়ে মানুষ তো। আমাকে এতক্ষণ বললে কি হতো? লাগেজের জন্য কান্নাকাটি করছে, তাহলে আমি কি না এনে দিতাম? আরো 10টা লাগেজ এনে দিতাম দরকার হলে। ওয়াশরুমে গেছে ভাইরে ভাই, ওখান থেকে বের হতে হলেও কি সাজগোজ করে মেকআপ করে বের হতে হবে? এইরকম নখরা কেমনে যে করে না। তারিন চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাগ এখান থেকে। তানভীর যেতেই তারিন দ্রুত হাতে প্যাকেট খুলে ন্যাপকিন বের করে দিল পূর্বীকে। ন্যাপকিন নিয়ে বের হয়ে পূর্বী এতক্ষণে স্বস্তি পাচ্ছে সে। তারিন আর কথা না বলে চলে গেল। পূর্বী আগের জায়গায় গিয়ে বসে রইল। সন্ধ্যা থেকে রাতের 11টা পর্যন্ত একই জায়গায় বসে রইল পূর্বী। বসে থাকতে থাকতে কোমরের ব্যথা বেড়ে গেল। তানভীর এসে একবার ডাকলো খেতে যাবার জন্য, পূর্বী নড়ল না, কথাও বলল না। রেগে মেগে তানভীর চলে গেল। তারপর গিয়ে মা বোন ভাবিদের বলল পূর্বীকে খেতে ডাকতে। বাড়ির মহিলারা কেউই খেতে ডাকেনি পূর্বীকে। পূর্বী কিছু না বুঝলেও এটুকু বুঝতে পারলো এই বাড়ির মহিলারা কেউই ওকে তেমন একটা পছন্দ করছে না। মনে মনে আল্লাহকে ডেকে বলল, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে না শুকালেই কি নয়? একটু তো রহম করো আমায়। এতিমের আর্তনাদ কি তোমার আরশ পর্যন্ত পৌঁছায় না আল্লাহ? 7 আসমানের উপরের আরশে বসে কি তুমি দেখতে পাও না এই এতিমের হৃদয়ের রক্তক্ষরণ? আর কত পূর্ব আল্লাহ। 12টার সময় পূর্বীকে রুমে নেওয়া হলো। খিদেই ততক্ষণে পূর্বীর পুরুষ শরীর কাঁপছে। গতকাল বিকেলে 2 বোন মিলে ভাত খেয়েছে, তারপর আর খায়নি। দুপুরেও খায়নি পূর্বী। এখন খিদে পেয়েছে কিন্তু কেউ ডাকছে না ওকে। নিরুপায় হয়ে পূর্বী গুটিসুটি মেরে বসে রইল। তানভীর রুমে এলো যখন তখন রাত 12:30। এসে দেখে পূর্বী হেলান দিয়ে বসা অবস্থায় ঘুমিয়ে গেছে। পুতুলের মতো মুখটি ঘামে ভিজে আছে। তানভীরের মনে হলো এসব যেন শিশির বিন্দু। আলতো করে পূর্বীর হাত ছুঁতেই পূর্বী জেগে উঠল। তানভীরকে এত কাছে বসে থাকতে দেখে বুক ধরফর করে উঠল পূর্বীর। একটু সরে বসে তানভীর জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি? পূর্বী মাথা নাড়িয়ে জানালো খাইনি। তানভীর জিজ্ঞেস করলো, মা ডাকিনি খেতে যেতে? পূর্বী বুঝতে পারছে না কি বলবে এই প্রশ্নের জবাবে। তানভীরের রাগ হলো ভীষণ। এই একটা বাজে স্বভাব তার। অল্পতেই মাথা গরম হয়ে যায়। রেগে গিয়ে রুম থেকে বের হয়ে মায়ের রুমের সামনে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো। রেবেকা তখন সবেমাত্র বিছানায় পিঠ লাগিয়েছেন। ছেলের এরকম গলা ফাটানো চিৎকারে হন্তদন্ত হয়ে উঠে গেলেন। আনিকা মিম তারিনও ছুটে গেল চিৎকারে। তারিন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এমন হেরি গলায় চেঁচাচ্ছিস কেন? তানভীর জিজ্ঞেস করলো, তোমাদের সবার রাতের খাবার হয়েছে? রেবেকা বলল, হ্যাঁ হয়েছে তো, কেন? দরজার পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে তানভীর বলল, সবার খাওয়া হলে আমার বউয়ের খাওয়া হয়নি কেন? এতগুলো মানুষ, তোমরা কেউ একবারও ডাকনি কেন ওকে? দুপুরে তো তোমরাই দেখেছো ও একদানা ভাতও মুখে দেয়নি। সবাই সবার খাবার ঠিকমতো খেয়ে নিয়েছে। আমার বউকে রেখে কিসের এত অবহেলা? আমার বউকে তোমাদের পছন্দ মতো হয়নি বলে? আচমকা এতগুলো প্রশ্ন শুনে রেবেকা থতমত খেলেন। তানভীর রান্নাঘরে ঢুকে গেল। নিজের হাতে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ডিম ভাজি করলো। এক চুলায় ভাত গরম করে নিয়ে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পেঁচে করে ডিম ভাজা, এক বাটিতে ভাজা ইলিশ মাছ নিয়ে রুমের দিকে গেল। বিদেশে নিজের রান্না নিজেই করে বিধায় সব কাজই তানভীরের জানা। রুমে ঢুকে সবার মুখের উপর দরজা লাগিয়ে দিল। সবাই সবটা দেখলো। মিম আনিকার হাতে চাপ দিয়ে বলল, দেখলেন ভাবি, আজ বিয়ে হয়েছে অথচ আজকেই বউয়ের গোলাম হয়ে গেছে। আনিকা ক্রোর হেসে বলল, সব থলা চামড়ার খেলারে মিম। পূরবী রুমে বসে তানভীরের চেঁচামেচি শুনল সবটা। শুনে লজ্জায় কুঁকড়ে গেল। অজানা এক অপরাধ বোধে ভুগতে লাগলো। যদি পূরবী মিথ্যা করে বলতো যে খেতে ডেকেছে তাহলে তো এত কথা হতো না। তানভীর পূরবীর সামনে বসে ভাত মাখাতে মাখাতে বলল, জানো পূরবী, আমি তো সারা জীবন দেশে থাকবো না। আমি তাই সবসময় ভাবতাম আমার বিয়ের পর আমি আমার বউয়ের এত যত্ন নিব, এত 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 যত্ন নিব যে আশেপাশের যত ভাবিরা আছে সবাই যাতে আমার বউকে হিংসে করে, আমার বউ যাতে আফসোস করার সুযোগ না পায় আমি তার পছন্দসই না বলে। লোকে বলে প্রবাসীর বউরা বেশিরভাগই পরকিয়া করে। আমি এত ভালোবাসবো
আমার বউকে, যে আমার বউ যাতে কখনো ভাবতেই না পারে পৃথিবীতে তার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ আছে, তাকে ভালোবাসার জন্য। আমার পাগলের মতো ভালোবাসাই আমার বউকে আমার করে রাখবে। এবার হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিব সব সময়। যতদিন দেশে আছি আমি তোমার সব কাজে হেল্প করব। তুমি কখনো আমাকে ভয় পেও না। মনে রেখো, এই পৃথিবীতে তোমার একান্ত আপন মানুষ শুধু আমিই আছি। তানভীরের কথায় পূরবী কিছুটা স্বস্তি পেল, লজ্জা না পেয়ে খেয়ে নিল। খাবার পর তানভীর জিজ্ঞেস করলো, তোমার কি কোনো সমস্যা হচ্ছে পূরবী? তোমার মুখে কেমন ব্যথার ছাপ। পূরবী ভাবলো বলবে কিনা, তারপর ভাবলো একে ছাড়া আর কাকে বলবো, কেউ তো নেই। আর ভেবে চিনতে বলেই দিল, একটা বোতলে করে ওর গরম পানি লাগবে, ভীষণ পেটে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে। শুনে তানভীর থমকে দাঁড়ালো, তারপর জিজ্ঞেস করলো, তোমার কি পিরিয়ড চলছে? লজ্জায় মাথা নিচু করে পূরবী বলল, হ্যাঁ। আবারও রেগে গেল তানভীর, চেয়ারে লাথি মেরে বলল, মানে কি এসবের? আজকে বিয়ে হয়েছে, কোথায় বাসর হবে তা না, তোমার এসব হলো কেন? আমি কত প্ল্যানিং করে রেখেছিলাম, কত এক্সাইটেড ছিলাম, আমার সব প্ল্যানে তুমি জল ঢেলে দিলে। ভাল লাগে না এখন আমার। পূরবী বুঝতে পারলো না এই লোকের সমস্যা কোথায়, এরকম হুটহাট রেগে যায় কেন? পিরিয়ড তো প্রতি মাসেই হয়, তাতে সমস্যা কি এর? দরজা খুলে রুম থেকে বের হয়ে গেল তানভীর। রেবেকার রুমের সামনে গিয়ে আবারও ডাকতে লাগলো। প্রচণ্ড মেজাজ খারাপ হলো রেবেকার ছেলের ডাক শুনে, বিরক্তি চেপে রেখে বলল, কি হয়েছে আবার? এখন কি তোর বউয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে নাকি? তানভীর প্রকুচকে বলল, হট ওয়াটার ব্যাগটা দাও, পূরবী অসুস্থ, ওর লাগবে। আর শোনো মা, এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ খুশি হয়। পূরবীকে আপন করে নেওয়ার চেষ্টা করো। রেবেকা ওয়াটার ব্যাগ এনে নিতেই তানভীর চলে গেল। রুমে গিয়ে নিজেই বসে ব্যাগের চার্জ দিয়ে ব্যাগ গরম করলো, তারপর পূর্বীর কোমরে সেক দিল। আরামে পূর্বীর দু চোখ বন্ধ হয়ে এলো। একসময় ঘুমিয়ে গেল পূর্বী। বাকি রাত তানভীরের কাটলো বউয়ের কোমরে আর পেটে গরম সেক দিতে দিতে। পূর্বীর কপালে চুমু খেয়ে বলল, রেগে যাই বলে আমায় খারাপ ভেবো না বউ। যতটা রাগ করতে জানি তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতেও জানি। সকাল থেকে ভ্যাপসা গরম পড়ছে, সূর্য উঠেছে। তীব্র রোদে সকালের প্রাণ ওষ্ঠাগত। মাথার উপরে ভনভন করে ফ্যান ঘুরছে পূর্ণ গতিতে, তবুও পূর্বীর সারা শরীর ঘেমে জবজবে। বহুদিন পর পূর্বী বেলা 10টা পর্যন্ত শান্তিতে ঘুমালো। একটা হাত পাকা দিয়ে তানভীর পূর্বীকে বাতাস করছে আর দেখছে পূর্বের নাকে মুক্তোর মতো ঘামবিন্দুগুলো। লোকে বলে নাকে ঘাম দেওয়া মেয়েরা স্বামীর খুব ভালোবাসা পায়। সত্য মিথ্যা জানে না তানভীর, তবে এটুকু জানে এই মেয়েটাকে সে প্রচুর ভালোবাসবে। টিস্যুর প্যাকেট থেকে টিস্যু নিয়ে পূর্বীর নাক মুছে দিল তানভীর। এই মেয়েটা নিশ্চয়ই গরম সহ্য করতে পারে না। সাথে সাথে সিদ্ধান্ত নিল দুটো এসি কিনবে, একটা বাবা মায়ের রুমে লাগাবে আর একটা নিজেদের রুমে। টেবিলের ড্রয়ারে পূর্বীর জন্য আনা নতুন স্মার্টফোন ও একজোড়া সোনার নতুন রয়েছে। গত রাতে দিবে ভেবেছে তানভীর, কিন্তু দিতে পারেনি নানা ঝামেলায়। ঠিক করে রাখে ঘুম থেকে উঠলেই দিবে পূর্বীকে। পূর্বীর আচমকা ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে উঠে বসে পূর্বী জিজ্ঞেস করলো, কয়টা বাজে? সুরভি কই? আমি কি দেরি করে উঠেছি আজকে? ছোট মা কি সুরভিকে মেরেছে? তানভীরের চোখে জল চলে এলো পূর্বীর কথা শুনে। জবাব না দিয়ে পূর্বীকে টেনে নিল, বুকের সাথে চেপে ধরে বলল, ভয় পেও না পূর্বী, সব ঠিক করে দিব আমি আছি তো শেষ নিঃশ্বাস পর্যন্ত। পূর্বী চুপ করে রইল, তারপর উঠে ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে বের হয়ে বিছানায় বসে রইল। পূর্বী বুঝতে পারছে না আসলে ওর এখন কি করা উচিত বা কার কাছে যাওয়া উচিত। তানভীর কিছুক্ষণ তাকিয়ে দেখলো পূর্বীকে, তারপর জিজ্ঞেস করলো, পূরবী, তোমার দাদি নানি কেউ আছেন বেঁচে? পূর্বী মাথা নেড়ে বলল, না, নেই। তানভীর বুঝলো এই মেয়েটার সংসার জীবন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। এমনকি আশেপাশের ভাবিরাও কেউ মেয়েটিকে বুঝিয়ে দেয়নি কিছু। ড্রয়ার থেকে নুপুর বের করে পূর্বীর পা দুটো নিজের দিকে টেনে নিল তানভীর। পূর্বী ভয়ে আটকে উঠল। বক্স থেকে নুপুর বের করে পূর্বীর দুই পায়ে পরিয়ে দিল তানভীর। তারপর হাতে একটা চুমু খেয়ে বলল, আমাকে তুমি নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতে পারো পূরবী। যে কোনো সমস্যায় পড়লে আমাকে বলতে পারো, আমি সমাধান করে দিব। স্বামী স্ত্রীর সম্পর্ক আগে হচ্ছে বন্ধুত্বের। একে অন্যের কাছে যদি সহজভাবে মনের সব সুখ দুঃখ বলতে না পারে, তবে একটা সম্পর্কে থাকে কিভাবে মানুষ?
পূর্বী তানভীরের মুখের দিকে তাকালো। এই মানুষটিকে প্রথমে যতটা খারাপ ভেবেছে সে আসলে ততটাও খারাপ না লোকটি। একটু একটু ভরসা করাই যায়। একটু ভেবে পূর্বী জিজ্ঞেস করলো, আমি এখন কি করব? তুমি আগে গোসল করবে, তারপর একটা গোলাপি সুতির শাড়ি এনেছি আমি, শাড়িটি পরবে, চুলে এই বেলি ফুলের গাজরা দিবে, চোখে মোটা করে কাজল দিবে, তারপর আমার সাথে নাস্তা করতে যাবে। সময় মাত্র 30 মিনিট, জলদি করো। তানভীরের কথা মতো পূর্বী উঠে গেল। রেবেকা পান বানিয়ে তমিস মিয়াকে দিলেন। তমিস মিয়া পান খেতে খেতে জিজ্ঞেস করলো, নতুন বউ কই? রেবেকা মুখ ছামটা মেরে বলল, খুঁজে তো আনছেন একটা বেলাস সেরি। বিয়ের পরের দিন মানুষ এতক্ষণ শুইয়া থাকে, বউ কি আরো 2টা আনি নাই ঘরে? এরকম বেলাস তো হরা আসিল না। তমিস মিয়া স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ক্ষুব্ধ স্বরে বললেন, আমার প্রশ্ন তো এ তো পেছানো আসিল না রেবেকা, এ তো হিস্টোরি তো তোমারে আমি জিগাই নাই। আমার জহুরির চোখ খাঁটি সোনা চিনতে আমার ভুল হয় নাই। তুমি যেডি আনছো সবডি ওইল গিড্ডা গোল্ড প্লেট, সোনার মতো মনে হয় প্রথমেই দেখলে। রেবেকা স্বামীর সাথে আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেলেন। ডাইনিং রুমে গিয়ে দেখেন তানভীর বসে বসে আম কেটে দিচ্ছে পূর্বীকে। পূর্বী খাচ্ছে। রেবেকা তাৎক্ষণিক গিয়ে তারিনকে ডেকে এনে দেখালেন। তারিন অনেকক্ষণ ভেবে বলল, মা, আমার মনে নয় ওরা তাবিজ করছে তানবীরের লাইকা। আমার ভাই তো এমন না মা, কালকা বউ আনতে আনতে আজকাল বউয়ের এমন যত্ন করে কেউ। কোনো একটা কাহিনী আছে মা, তুমি জবেদা খালার বাড়িতে যাও, তারে গিয়া সব খুইল্লা কও, যা করার উনি করব। রেবেকা মেয়ের কথাই সাই দিলেন। কাল পরশুর মধ্যে তিনি যাবেন জবেদা বুঝির বাড়িতে। খাওয়া শেষ হলে তানভীর পূর্বীকে বলল, যাও, এবার মায়ের কাছে যাও, ওনার আশেপাশে থেকো। উনি একটু রেগে আছেন, একটু রেগে কথা বলবে, হয়তো রাগ করো না তুমি। সংসারের সব মানুষ তোমার মনের মতো হবে না, তুমিও সবার মনের মতো হবে না। জগৎ এরকমই। আমিও দেখো কারো অপছন্দের তালিকায় আছি, আবার আমার অপছন্দের তালিকায় অনেকে আছে। তুমি নিজের ব্যবহার দিয়ে সবাইকে প্রভাবিত করতে পারো যদি তা ভালো। সবাই যার যার ইগো ছেড়ে তোমায় কাছে টেনে নিবে, আর না পারলেও ক্ষতি নেই পুরবী। তবে তোমাকে তোমার জায়গায় স্বচ্ছ থাকতে হবে। তোমার দোষ ধরার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু দেখবে তোমার গুণ কারো চোখে পড়বে না। প্রতিটি মানুষের বিবেক আছে পুরবী। মন ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বিবেক নেয় না। নিজের বিবেকের কথা শোনো। এই পরিবার এখন তোমার। আমি বলছি না তুমি সেভাবে চলবে যেভাবে আমার মা, বোন, ভাবি, ভাই সবাই বলবে। ওদের কথা মতো উঠবে বসবে। তোমার যেভাবে কমফোর্টেবল লাগবে তুমি সেভাবে চলবে। তবে এমন করে চলাফেরা করো না, কারো সাথে এমন ব্যবহার করো না যাতে কেউ তোমার দিকে আঙুল তাক করতে পারে। মনে রেখো, পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে থাকুক, তোমার বিরুদ্ধে সাক্ষী দিক, আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকব। তোমার চাইতে বড় সত্য আমার কাছে কিছু নেই। আমার এই বিশ্বাস তুমি ভেঙে দিও না। আমি খুব আবেগী মানুষ পুরবী। বিশ্বাস ভাঙলে আমি বাঁচব না। আমি তোমার সাথে তোমার হাত ধরে হাজার বসন্ত কাটাতে চাই। পূর্বী কি বুঝলো তানভীর জানে না, তবে দেখতে পেল পূর্বীর দু চোখ জলে টইটম্বর হয়ে গেছে। চোখ মুছে পূর্বী বলল, আমি কখনো কাউকে অভিযোগ করার সুযোগ দিব না। তবুও যদি কেউ অভিযোগ করে থাকে আমাকে বলবেন আপনি। আমি দোষ করলে আমি নিজেকে শুধরে নিব। তানভীর হাসলো। পূর্বী উঠে চলে গেল কিচেন রুমের দিকে। নতুন বউ দেখার জন্য আশেপাশে অনেক মানুষ এসেছে। যেই দেখছে পূর্বীরকে সেই পূর্বীর রূপে মুগ্ধ হচ্ছে। সবাই বলছে তানভীরের বউ পরীর মতো সুন্দরী। লোকে বলে জায়ের শত্রু যা। পূর্বীর এত প্রশংসা আনিকা মিমের সহ্য হলো না। বিরক্ত হয়ে সরে গেল দুজনে। সকালের নাস্তা কাপ, পিরিচ, প্লেট জমেছে সিঙ্কে অনেকগুলো। রেবেকা রান্নাঘরে এসে দেখেন সিঙ্কে সব জমে আছে, কেউ এগুলো পরিষ্কার করেনি। পূর্বী একটা মোড়ায় মাথা নিচু করে বসে আছে। রেবেকা কড়া গলায় পূর্বীকে বললেন, পূর্বী, সিঙ্কের প্লেট বাসন সব পরিষ্কার করে ধুয়ে ফেলো তো। এই প্রথম রেবেকা পূর্বীর সাথে সুন্দর করে কথা বললেন। পূর্বী আনন্দিত হলো শাশুড়ি তার সাথে কথা বলায়। ভীম দিয়ে ধুতে লাগলো সব। মিম এলো রান্নাঘরে কাপ নিতে। চা খাবে মিমের স্বামী তুহিন। পূর্বী কাপ ধুয়ে মিমের দিকে দিল। মিম কাপটা ধরলো না ইচ্ছে করে। ফলাফল কাপ ফোরে
পড়ে ভেঙে গেল। কাপ ভাঙার শব্দে রেবেকা রুম থেকে দৌড়ে এলেন। এসে দেখে তার নতুন ডিনার সেটের সাথে কাপ একটা ভেঙে পড়ে আছে নিচে। রাগে রেবেকার কান লাল হয়ে গেল, চিৎকার করে বলল, কালকে আসতে না আসতে আজকে আমার ঘরের জিনিস ভাঙতে শুরু করেছো? দেখে শুনে কি অলক্ষী ঘরে আনছি আমি? আমার এত সুন্দর সেটের কাপ ভেঙে ফেলেছো। বাপের বাড়িতে কি কাম কাজ কিছুই করো নাই নাকি? পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরছো গায়ে বাতাস লাগাইয়া? ভয়ে লজ্জায় পূর্বী মাথা নিচু করে রইল। তানভীর বাবার রুমে বসে সব শুনল। মায়ের কথা শেষ হলে কিচেনে আসলো। এসে দেখে পূর্বী এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাত পা থরথর করে কাঁপছে। তানভীর এগিয়ে গিয়ে পূর্বীকে কাছে টেনে নিল। তানভীরকে দেখে পূর্বী স্বস্তি পেল কিছুটা। অভিমানে লজ্জায় কেঁদে দিল সবার সামনেই, তানভীরের বুকের উপরে মাথা রেখে। তানভীর পূর্বীর চুলে পিলি কেটে দিয়ে বলল, ভয়ের কিছু নেই পূরবী, আমি আছি তো তোমার পাশে। সামান্য একটা কাপই তো ভেঙেছে, এ আর এমন কি ব্যাপার? আমি এনে দিব এক সেট। ভাঙা কাচে যে তোমার হাত পা কাটা যায়নি, এই তো আমার জন্য ঢের। যাও, তুমি রুমে যাও। পূর্বী চলে যেতেই তানভীর জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে, কেউ দেখেছেন? নতুন বউ দেখতে আসা একটা 9-10 বছরের মেয়ে বলল, কাকা, আমি দেখেছি নতুন কাকি মেজো কাকিকে কাপ দিচ্ছিল, কিন্তু মেজো কাকি ইচ্ছে করে কাপ ধরেনি, তাই পরে ভেঙে গেছে। মিম ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। তানভীর মিমকে কিছু বলল না, মাকে বলল, মা, পূরবীর বয়স কতই আর বলো? 15-16 বছর। এই বয়সে তো তুমি আপাকে নিজের হাতে ধরে ভাত খাইয়েছ, আপার জামা কাপড় নিজে ধুয়ে দিয়েছ। আপার শ্বশুর বাড়িতে কাজ করতে হবে বলে আপাকে ওই বাড়িতেও যেতে দাও না। পূরবীও তো কারো এরকম আদরের মেয়ে ছিল। ওর মা বেঁচে থাকলে হয়তো এত অল্প বয়সে ওকে বিয়ে দিত না। ওর তো এখনও মায়ের কোলে খেলার বয়স। ভাগ্যের ফেরে ও এখন এই বাড়ির বউ। এই বয়সী মেয়েরা কাদা মাটির মতো মা, যেমন খুশি তেমন আকৃতিতে এদের গড়ে নেওয়া যায়। তুমি ওকে ভালোবেসে যদি আপন করে নাও, ও সেই ভালোবাসা তোমাকে 10 গুণ ফেরত দিবে। তুমি ওর জন্য এক হাঁটু জলে নামলে, ও তোমার জন্য এক বুক জলে নামবে। আরও ওর মা নেই, তোমাকেও মায়ের আসনে বসাবে। শুধু যদি একটু ভালোবাসা দাও তুমি। একটা কাপ ভেঙেছে বলে এত কথা বললে তুমি ওকে? আমি চাইলে ওর সামনে বলতে পারতাম যে এই ঘরের সব জিনিসপত্র তুমি আমার টাকায় গড়েছ, তাই আমার বউ সব ভেঙে ফেললেও কারো কোনো কথা বলার অধিকার নাই। কিন্তু আমি বলিনি। তোমাকে ছোট করা হবে তাহলে? আজ আমি বললে পরের বার পূরবী বলবে। আমি চাই না পূরবী তোমার সাথে বেয়াদবি করার সুযোগ পাক। আমি জানি আমার বউ তোমার পছন্দের না, তাই বলে আজকে ওকে এভাবে অপমান না করলেও পারতে। এক জীবনে মানুষ কত অপ্রিয় কাজই তো করে। অপ্রিয়কে প্রিয় করে নেয়। প্রিয় না করো, অন্তত পূরবীকে এভাবে অপমান করে কথা বলো না। পূরবী হয়তো তোমাদের ভয়ে সব সহ্য করে যাবে, কিন্তু আমাকে তুমি ভালো করে জানো মা। এরপর থেকে পূরবীর কোনো ভুল হলে আমাকে বলবে। কেউ আর কোনো দিন পূরবীকে একটা কথা বলবে না। বিনা দোষে পূরবীকে কেউ অপমান অপদস্থ করলে, হেয় করলে আমার চাইতে খারাপ কেউ হবে না। কে ভাই, কে বোন, কে ভাবি, আমি কিছুই মাথায় রাখবো না। একটা ঘরে পূর্বী বসে বসে কাঁদতে লাগলো। ঘটনাটা মনে পড়লে বুক কেঁপে ওঠে পূর্বীর। এতগুলো মানুষের সামনে কিভাবে এরকম একটা কাজ সে করলো ভেবে পাচ্ছে না। সে তো ঠিকমতো কাপ দিয়েছিল ভাবিকে, তবুও কেন পড়ে গেল? এসব ভাবতে ভাবতে পূর্বীর চোখ থেকে জলধারা বইতে লাগলো। তানভীর রুমে এসে রুমের দরজা বন্ধ করে দিল। তারপর পূর্বীকে টেনে নিয়ে নিজের কোলের উপর শুয়ে দিয়ে পূর্বীর চুলে বিলি কেটে দিতে লাগলো। তানভীরের আদরে পূর্বী ফুপিয়ে কাঁদতে লাগলো। বারবার মনে হতে লাগলো তার ভাগ্য আসলেই খারাপ। তানভীর পূর্বীর কপালে একটা চুমু খেলো, তারপর ড্রয়ার থেকে ফোন বের করে পূর্বীকে বলল, বক্সটা খোলো পূরবী, তোমার জন্য একটা গিফট আছে। শোয়া থেকে উঠে বসলো পূর্বী, তারপর ফোনের বাক্সটা খুললো। ভিতর থেকে বের হয়ে এলো একটা স্মার্টফোন। আনন্দে পূর্বী যেন মুখ হয়ে গেল। একটা ফোন ছুঁয়ে দেখার কত ইচ্ছে ছিল তাদের দুই বোনের, অথচ একটা ফোন ছুঁয়ে দেখার কত ইচ্ছে ছিল তাদের দুই বোনের, তা কেবল অসহায় দুই বোন জানে। হঠাৎ করেই পূর্বীর মনে হলো সে আসলে ভীষণ সুখী একটা মেয়ে। আল্লাহ তাকে এরকম একটা স্বামী দিয়েছে যে না বলতেই তার মনের কথা বুঝে যায়।
পূর্বীর মা বেঁচে থাকলে একটা বাটন ফোন ব্যবহার করত। আশেপাশের অনেকেই স্মার্টফোন ব্যবহার করলেও ফয়জ আহমেদ স্ত্রীর জন্য আনেননি এরকম কোনো ফোন। পূর্বীর বান্ধবীরা সবাই বলতো মায়ের মোবাইলে তারা নাটক, সিনেমা, কার্টুন কত কিছু দেখে ইউটিউব থেকে। সেজে গুজে ছবি তুলে শুনে শুনে পূর্বী স্বপ্ন দেখতো তার মায়েরও এরকম একটা ফোন হবে, তারপর তারা দুই বোন মিলে ছবি তুলবে, রাতে পড়া শেষ হলে কার্টুন দেখবে। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হয়নি। পারভিন বেঁচে থাকতে এরকম ফোন ব্যবহার করার সুযোগ পায়নি, তবে সালমা পেয়েছে। ফয়েজ আহমেদ নিজের অল্প বয়সী সুন্দরী বউয়ের জন্য দেশে আসার সময় একটা স্মার্টফোন নিয়ে আসেন। ফোন দেখে দুই বোন অঝরে কেঁদেছিল না। নতুন মাকে ফোন দেওয়ায় তাদের কোনো হিংসা হয়নি, তবে কষ্ট পেয়েছে এটা ভেবে যে তাদের মা এরকম একটা ফোন ব্যবহার করতে পারেনি। কে জানে, সবসময় অসুস্থ থাকা মায়ের প্রতি হয়তো বাবার সেই ভালোবাসা ছিল না। অথচ ফয়জ আহমেদ পারভিন বেগমকে বিয়ে করেছিলেন ভালোবেসে। প্রথমবার পারভিন বেগমকে দেখেছেন ফয়েজ আহমেদ কলেজে। একই কলেজে পড়তেন দুজনে। পারভিনের রূপে মুগ্ধ হয়ে ফয়েজ লেখাপড়া ছেড়ে দিয়ে বিদেশে চলে যায়। 2 বছর পর যখন দেশে ফিরে তখন জানতে পারে পারভিনের জন্য পাত্র দেখা হচ্ছে। হাতে বিশেষ শিশি নিয়ে পারভিনের সাথে দেখা করতে যান ফয়েজ। বিষ খাওয়ার ভয় দেখিয়ে পারভিনকে রাজি করান যাতে এই সম্বন্ধে রাজি না হয়। 2 দিন পরেই বাবা মাকে নিয়ে যান বিয়ের জন্য। সেদিন পারভিনের বাবা মা সবাই হতভম্ব হয়ে গেছে ফয়েজের পাগলামি দেখে। বাধ্য হয়েছে মেয়েকে বিয়ে দিতে। তাছাড়া আমোদ করারও উপায় ছিল না। ছেলে বিদেশে থাকে, ভালো কামাই করে। তখনকার সময় এরকম পাত্র কজনা ছিল। সেই ভালোবাসার পাত্রে কবে যে ফুটো হয়ে গেছে পারভিন টের পায়নি। হাঁপানিতে ভোগা পারভিন বুঝতে পারেনি যে মানুষটা মুগ্ধ হয়ে তাকাতো তার দিকে। তার তাকানোর মাঝে এখন প্রবল বিতৃষ্ণা রয়েছে। কে বলেছে ভালোবাসা বদলায় না? সময় বদলায়, মানুষ বদলায়, মানুষের মন বদলায়, সাথে ভালোবাসাও বদলে যায়। একই ছাদের নিচে থাকা, একই পরিণয় সূত্রে বাঁধা মানুষটির সাথে কথা হয়, হয়তো খোঁজ নেওয়া হয়, কিন্তু মুগ্ধতা কেটে গেলে মনের খোঁজ আর কেউ নেয় না। একটা সময় যার কাছে এলে স্বস্তি মিলত তাকে একটা সময় ভীষণ অস্বস্তিকর লাগে। মনের দূরত্ব বেড়ে যায়, সম্পর্কের রং বদলে যায়। রুক্ষ চেহারার লাবণ্য হারানো মুখের দিকে তাকালে ফয়জ আর মুগ্ধ হতো না। তাছাড়া বিয়ের 12 বছর পর 2 মেয়ের জন্ম হলো, একটা ছেলে হলো না বলেও ফয়জের মানসিকতা বদলে গেল। চোয়াল ভেঙে পড়া মানুষটাকে অসহ্য লাগতো। সেজন্যই হয়তো তাকে মুক্তি দিতে আল্লাহ পারভিনকে নিয়ে গেলেন। নতুন বউয়ের বয়স 27 থেকে 28, ফয়েজের এখন 45 থেকে 46 বছর। তাই বউয়ের মন রাখার জন্য অনেক কিছুই করে সে, এসব পূর্বী জানে। মা কতদিন কাতরে কাতরে পূর্বীর কাছে নিজের বুকের জমানো সব কথা বলে গেছে। নতুন মায়ের প্রতি বাবার এখনকার ব্যবহার আর পূর্বীর মায়ের সাথে করা ব্যবহার, দুটোর পার্থক্য কি পূর্বীর চোখে পড়েছে, কিন্তু অভিযোগ করবে কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে বলেনি পূর্বী। এসব ভাবতে ভাবতে পূর্বী কাঁদলো। তানবীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদলো। কাঁদতে কাঁদতে সব কথা বলল। তানবীরের ভীষণ মায়া হলো। আহা বেচারা, ভাগ্য তাকে নিয়ে কেন এরকম খেলেছে তানবীরের জানা নেই। পূর্বীকে শক্ত করে জড়িয়ে ধরে তানবীর বলল, আমি কখনো তোমাকে কষ্ট দিব না পূর্বী। সবাই তো একরকম হয় না, কেউ কেউ কথা রাখতে জানে। নির্ভর হয়ে পূর্বী তানবীরকে ছেড়ে দিল। একটু লজ্জিত হলো নিজে থেকে এভাবে তানবীরকে জড়িয়ে ধরায়। তানবীর বুঝতে পেরে বলল, আমি ঠিক করেছি সুরভিকে এখানে নিয়ে আসব। এই বাড়িতে থাকবে সুরভি তোমার সাথে। ওখানেও কেমন থাকবে সেটা আমার চাইতে তুমি ভালো করে জানো। এখন তুমি নেই, ওর উপর দিয়ে কখন কোন ঝড় যাবে কেউ জানবে না। তার চাইতে ভালো এখানে নিয়ে আসি। পূর্বী প্রথমে ভীষণ খুশি হলো, কিন্তু পর মুহূর্তে সমস্ত খুশি কর্পূরের মতো উবে গেল। তানবীর হেসে বলল, ভয়ের কিছু নেই, আমি সব ম্যানেজ করে নিব। পূর্বী তবুও শঙ্কিত হলো। বোনের শ্বশুর বাড়িতে সুরভি থাকলে লোকে নানান কথা বলবে, আর তানবীর চলে গেলে সবাই কেমন ব্যবহার করবে তা নিয়ে পূর্বী চিন্তিত হলো। পূর্বী মাথা নেড়ে বলল, না লাগবে না, এটা কেউ ভালো চোখে দেখবে না। তানবীর এক মুহূর্ত ভেবে বলল, তাহলে এক কাজ করি, সুরভিকে একটা লেডিস হোস্টেলে দিয়ে দেই, সব খরচ আমি দিব। তবু তো তোমার ছোট মায়ের অত্যাচার থেকে রক্ষা পাবে। প্রতি সপ্তাহে না হয় একবার আসবে আমাদের বাসায়। বৃহস্পতিবার এসে শনিবার সকালে চলে যাবে। এই প্ল্যান পূর্বীর পছন্দ হলো। মাথা নেড়ে সায় দিল পূর্বী। তারপর একটু ভেবে বলল, আপনি কেন এত কিছু করবেন আমার বোনের জন্য? তানবীর হেসে বলল, এখন তো আমি আর তুমি আলাদা কেউ না। তোমার চিন্তায় আমার ঘুম নষ্ট করার কারণ
তোমার কপালের চিন্তার ভাঁজ আমার মাথা ব্যথার কারণ। আমি চাই তুমি খুশি থাকো। তুমি খুশি থাকলে আমার দুনিয়া খুশি থাকবে। তোমার যত না পাওয়া ছিল আমি তা প্রাপ্তিতে ভরিয়ে দিব পূরবী। কখনো যেন তোমার মনে না হয় তোমার জীবন আজীবন কষ্টে কেটেছে। পূর্বীর ভীষণ ভয় হলো তানবীরের কথা শুনে। নিজেকে নিজে প্রশ্ন করলো, যে মানুষটা আমাকে এইভাবে রক্ষা করছে আমি পারবো কি তার বিশ্বাস রাখতে সারা জীবন? আল্লাহ, আমার কোনো কাজ যেন এই মানুষটার কষ্টের কারণ না হয়। তানবীর মৃদু স্বরে পূর্বীকে ডাকলো। তারপর উঠে গিয়ে আলমারির নিচ থেকে দরাম মুচড়া করে রাখা একটা পুরনো শার্ট বের করলো। শার্টের ভিতর থেকে দিনমোহরের নগদ 4 লক্ষ টাকা বের করে পূর্বীর হাতে দিয়ে বলল, এই টাকা তোমার। দেড়মোহরের 4 লক্ষ টাকা আছে এতে। এই টাকার উপর আমার কোনো অধিকার নেই। তোমার যা খুশি তা করতে পারো তুমি এই টাকা দিয়ে। আমি কখনো এটা নিয়ে তোমাকে প্রশ্ন করব না। কালকে রাতেই দেওয়ার ছিল, কিন্তু দেওয়া হয়নি। এত টাকা পূর্বী কি করবে ভেবে পেল না। কেনই বা দিল এত টাকা, তাকে তাও বুঝতে পারল না। পূর্বীর শরীর কাঁপতে লাগলো একসাথে এত টাকা দেখে। পূর্বী বলল, আমার লাগবে না এত টাকা, আপনার কাছে রেখে দিন আপনি। তানবীর হাসলো শুনে, তারপর বলল, অবশ্যই লাগবে। আমি আরও 1 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ মিলিয়ে তোমার নামে ফিক্সড ডিপোজিট করে দিব 10 বছরের জন্য। পূর্বী এসবের কোনো মানে বুঝলো না, তবে এটুকু বুঝলো সামনে বসে থাকা মানুষটার মন একেবারে স্বচ্ছ। এই মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালো রাখবে। এই মানুষটার কাছে সে সবচেয়ে দামি। এই মানুষটা শুধু মানুষ না, এক অমূল্য রত্ন তার জন্য। এর কোনো অবমূল্যায়ন সে করবে না কখনো। পূর্বীদের বাড়ি থেকে মেহমান এলো 30 জনের মতো। সালমা প্রথমে বাড়ির সামনে নেমে হতভম্ব হলো। এ কোথায় সে পূর্বীকে বিয়ে দিয়েছে? এত ভালো জায়গায় পূর্বীকে বিয়ে দিয়েছে সালমার বিশ্বাস হলো না। নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হলো, কেন বিয়ের আগে খোঁজ খবর নেয়নি? তাহলে তো পূর্বীকে না দিয়ে ঘরে থাকা নিজের অবিবাহিত বোনকে বিয়ে দিত তানবীরের সাথে। নিজের বোকামির জন্য নিজের গালে নিজে থাপ্পড় মারল সালমা। ভিতরে গিয়ে পূর্বীকে দেখে সালমার বুকে চিনচিনে ব্যথা হতে লাগলো। গতকাল এরা তেমন কোনো গহনা দেয়নি পূর্বীকে, কিন্তু এখন দেখছে পূর্বীকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে তানবীর। কানে দুল, গলায় 2টো হার, হাতে মোটা চুড়ি, কপালে টিকলি, পায়ে সোনার নুপুর। এই যেন মোমের পুতুল বসে আছে সালমার সামনে। রূপ যেন ঠিকরে বের হচ্ছে এই মেয়ের শরীর থেকে। সবুজ রঙের কাতান শাড়ি পরা পূর্বীকে দেখে সালমার মনে হলো রূপকথার রানী। সাদা পাঞ্জাবি পরে হাসি মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটা যেন রাজার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সালমার ভীষণ আফসোস হলো। সেই সাথে আফসোস হলো রেবেকারও। ভেবেছিল গয়নাগাটি সব নিজের একমাত্র মেয়ে তারিনকে দিবে, কিন্তু কে জানতো তানবীর যে এইভাবে দাঁড়িয়ে থেকে সব বের করে নিবে পূর্বীর জন্য। রেবেকা ভেবেছিলেন সব গহনার কথা তানবীরের মনে নেই, কিন্তু ভুল ভাঙলো তখন যখন দেখলো তানবীর জিজ্ঞেস করছে বিয়ের জন্য এনে রাখা সোনার ব্রেসলেট নেই কেন। রেবেকা থমথমে গলায় জবাব দিল, ওটা তোর আপা নিয়ে এসেছে, ওর ভীষণ পছন্দ হয়েছে ওটা। তানবীর ব্রুকোচকে বলল, আমিও আমার বউয়ের জন্য পছন্দ করে কিনেছি মা, একটা একটা করে। তাছাড়া আপাকে আমি নিজেই 5 ভরি সোনার হার আর কানের দুল দিয়েছি। তোমাকে 5 ভরি দিয়ে হার আর কানের দুল দিয়েছি। তোমাকে দেওয়ার পরে আমি আমার বউয়ের জন্য কিনেছি, যাতে তোমরা কখনো অসন্তোষ প্রকাশ করতে না পারো যে তোমাদের না দিয়ে নিজের বউয়ের জন্য কেনা শুরু করেছি। তবে কেন তুমি আপাকে দিলে ব্রেসলেট? এখনই আপার থেকে নিয়ে দিবে তুমি? তারিন দরজার পাশে দাঁড়িয়ে সব শুনলো। রাগে জিতে তারিন ঠিক করলো মেহমান আসলে সবার সামনে এসে সিন ক্রিয়েট করবে। রাস্তার ভিখিরিকে তার ভাই রানী বানাতে চাচ্ছে। এটা তারিনের হজম হলো না। তেমনই হজম হলো না রেবেকার, আর তার মতো সালমারও হজম হলো না পূর্বীর এই সুখ। 3টি ঈর্ষান্বিত মন ছক কষতে লাগলো একটা অসহায় মেয়ের বিরুদ্ধে। ঝড়ের বেগে এসে সুরভি পূর্বীকে জড়িয়ে ধরল। 2 বোনের গগন বিদারী হাহাকারে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সুরভির মনে হলো লক্ষ কোটি বছর হলো বুবুকে দেখে না। আর পূর্বী, সে তো যেন হারানো মানিক ফিরে পেয়েছে। নিজের অজান্তেই তানবীরের চোখ ভিজে গেল। তবুও নিজেকে সামনে নিয়ে 2 বোনকে সান্ত্বনা দিল তানবীর। তারিনের সাথে এলো তারিনের বড় খালা রাবেয়া। আগিয়ে শিখিয়ে পড়িয়ে দিয়েছে তারিন খালাকে। রাবেয়া এসে পূর্বীর গহনাদি দেখে বলল, এইগুলো কি বইয়ের বাবার বাড়ি থেকে দিয়েছে বৌমা? পূর্বী এই প্রশ্ন শুনে কিছুটা বিব্রত হলো। তারিন কিছু বলার আগে আনিকা বলল, আরে না খালা, এগুলো সব তানভীরের আনা। পূর্বীর বাবার বাড়ি থেকে একটা সোতাও তো দেয়নি। আমাদের বাবার বাড়ির মতো কি সবার বাবার বাড়ি নাকি?
তানভীর ভীষণ খুশি হলো, জ্বালানো আগুন উস্কে দিতে বলল, রাজকপাল এরই বলে খালা। লোকে বলে না সেরা কাছে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, পূর্ণ হয় না। এখন দেখো কারো কারো হয়ে যায়। লজ্জায় পূর্বের ফর্সা মুখখানা কালো হয়ে গেল। সালমাও কিছুটা দমে গেল এদের বাক্যবাণে। সবার কথা শেষ হলে তানভীর খালাকে ডেকে বলল, কি করব বলেন খালা? আমার বউকে দেখেন আর আমার ভাইদের বউদের দেখেন, কোথায় রাজরানী আর কোথায় বাকিটা আর বলবো না। হাটে বেচা যায় না খোলা তো ঠাকুর ঘরে নিয়ে ফালা বলে একটা কথা জানেন? ভাবিদেরও সেম অবস্থা। ওনাদের বাবা মা দেখছেন মেয়েদের বিয়ে দিতে পারছে না, না আছে রূপ না আছে গুণ, থাকার মধ্যে আছে পেট ভর্তি শয়তানি আর হিংসে। তাদের কি দোষ? এরকম মেয়ে কেউ বিয়ে করবে নাকি? এজন্য গহনাপত্র দিয়ে টাকা পয়সা দিয়ে আমার ভাইদের কাছে গুছিয়ে দিয়ে গেছে। আর আমার বোন, তাকে তো আপনি ভালো করেই জানেন, এত ভালো যে বিয়ের এত বছর হয়েছে তবুও শ্বশুর বাড়ি গিয়ে থাকতে পারছে না নিজের সুমধুর ব্যবহারের জন্য। এজন্য সবার বাবার বাড়ি থেকে মেয়েদের গুণের ঘাটতি পূরণ করতে এসব দেওয়া হয়েছে। আমার বউ তো তেমন ফেলনা নয়, তাই তাকে যোগ্য সম্মান দিয়েই আমি এনেছি। আর খালা শুনেন, কোরআন হাদিস কোথাও কিন্তু এই যৌতুকের অনুমতি নেই। আমি কেন যৌতুক নিয়ে বিয়ে করব? আল্লাহ আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছে তাতে পুরোবির সব শখ আমি পূর্ণ করার জন্য যথেষ্ট। শ্বশুরবাড়ি লোভ করলে তো আপনার মেয়ে লাইলাকে বিয়ে করতাম। আমার ইনকাম দেখে আপনিও তো কম ফাঁদ পাতেননি আমার কাছে লাইলাকে বিয়ে দিতে। তা কি ভুলে গেছেন নাকি? পূর্বে অবাক হয়ে তাকালো তানভীরের দিকে। সহজ সরল দেখতে ছেলেটা মহিলাদের মতো কেমন করে ঝগড়া করতে পারে। সালমা ভেবেছিল তানভীরের সাথে সুরভির ঝামেলা বাঁধিয়ে দুজনকে আলাদা করার প্ল্যান করবে, কিন্তু তানভীরের কথা শুনে বুঝলো এই ছিল অন্য ধাতুতে করা, একে এত সহজে সে হাত করতে পারবে না। খাওয়া দাওয়ার পর পূর্বীদের বাড়ি গেল তানভীর সহ। পূর্বীর ইচ্ছে ছিল না যাওয়ার, ওখানে গেলে তানভীরের জন্য কোনো আয়োজন করবে না সালমা। তা পূর্বীর চাইতে ভালো কে জানে। এই মানুষটাকে অসম্মানিত করা হোক তা পূর্বী চায় না, কিন্তু দেখা গেল তানভীরের আগ্রহ বেশি। দুরু দুরু বুকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পূর্বী। বাড়ি ফিরে সালমার ঘরে ঢুকে গেল। পূর্বীর 2 রুমের ছোট্ট ঘরটায় পূর্বী, সুরভি আর তানভীর গিয়ে বসলো। ঘণ্টাখানেক হয়ে গেল কিন্তু সালমার বের হবার নাম নেই। লজ্জায় পূর্বীর মাথা কাটা যাচ্ছে। যে মানুষটা তাকে সবার আক্রমণ থেকে রক্ষা করে আসছে, বারে বারে তার সমাদর করার মতো কেউ নেই এই বাড়িতে। নিজের স্বামীর এত বড় অপমানে পূর্বীর অন্তর দহন শুরু হলো। তানভীর জিজ্ঞেস করলো, এখানে খাবার হোটেল বা রেস্টুরেন্ট কিছু নেই পূরবী? পূর্বীর ভীষণ লজ্জা হলো। আহা বেচারা হয়তো খিদে পেয়েছে খুব, তাই জিজ্ঞেস করছে। পূর্বীর অশ্রু টলটলে চোখ দেখে তানভীরের নজর এড়ালো না। মুচকি হেসে আবারও জিজ্ঞেস করলো। পূর্বী বলল, বাড়ির বাম দিকের মসজিদের সামনে দেখবেন রিক্সা আছে, রিক্সাকে বলবেন চাঁদমোহর বাজারে যাবেন, 30 টাকা ভাড়া নিবে রিক্সা। তানভীর চলে গেলে 2 বোন মোবাইল নিয়ে বসলো। একের পর এক ছবি তুলতে থাকলো দুজনে মিলে। ছবি তুলতে তুলতে কখন 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে কেউ টেরই পেল না। তানভীর ফিরলো একটা সিএনজি নিয়ে। উঠানে সিএনজির শব্দ শুনে 2 বোনের সময় জ্ঞান এলো। তাড়াহুড়ো করে ছুটলো দুজন। গিয়ে দেখে তানভীর ফিরেছে অনেক কিছু নিয়ে। হাঁড়ি, পাতিল, নতুন বিছানার চাদর, 2টো ফ্যান, একটা ডিনার সেট, হলুদ মরিচ মশলা, রান্নাবান্না সব কিছু, একটা মাদুর, অনেকগুলো মোমবাতি রাখার স্ট্যান্ড, গরুর মাংস, ইলিশ মাছ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা। কি নিয়ে আর? পূর্বী হতভম্ব হয়ে সামনে দাঁড়ানো ঘরমাক্ত চেহারার যুবকটার দিকে তাকালো। কি এক পরম নির্ভরতা এই মানুষটির চোখে। তানভীর সব বের করে রুমে এনে রাখলো। সালমা জানালা দিয়ে তাকিয়ে দেখলো সমস্ত মালামাল ঘরে নিয়ে রেখে এবার খাবারের প্যাকেট বের করলো তানভীর। নিজ হাতে উঠোনে একটা মাদুর বিছালো। তারপর বাজার থেকে আনা কাচ্চির প্যাকেট, বোরহানি, 7 আপ, মুরগির কষা মাংস সব প্লেটে সাজিয়ে উঠানে রাখলো। মোমদানিতে মোম সাজিয়ে উঠানে বৈদ্যুতিক বাধা বন্ধ করে পূর্বী, সুরভি দুজনকে নিয়ে বসালো। এরপর পূর্বী দেখতে পেল বাহিরে কি উতলে পড়া জ্যোৎস্না। চাঁদের আলোয় যেন থই থই করছে পুরো আঙিনা। থেকে থেকে গাছের পাতা নড়ে উঠছে, একটা স্বর্গীয় মুহূর্ত যেন। আকাশের দিকে তাকালো পূর্বী। চাঁদটা দেখে পূর্বীর মনে হলো চাঁদের বুক থেকে চুয়ে চুয়ে পড়ছে যেন মায়া। যে মায়াতে সবাই বিভ্রান্ত হয়ে যায়। সুরভির গানের গলা ভীষণ ভালো। সুরভি গুনগুন করে গান ধরলো। চাঁদনি বজ্রে কে আমারে স্মরণ করে, কে এসে দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছে ঘরের সকল দুয়ার। তবু কেন সে আমার ঘরে আসে না? সে আমারে চিনে কিন্তু আমি চিনি না।
সে আমারে ঠাড়ে ঠাড়ে ইশারায় কয়, এই চাঁদনি রাইতে তোমার হয়েছে গো সময়, ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত, তোমার জন্য আনছি গো আইজ চাঁদেরও দাওয়াত। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমারও দুয়ারে। নিজের অজান্তে পূর্বী তানবীরের কাঁধে মাথা রাখলো। পরম মমতায় নিজের সাথে জড়িয়ে নিল তানবীর পূর্বীকে। পূর্বী কাঁদবে না বলে ঠিক করেছে। পূর্বীর মনে পড়ল সুরভি ঠিক মায়ের মতো গানের গলা পেয়েছে। মা যেমন শুয়ে শুয়ে বাইরে চাঁদের দিকে তাকিয়ে এভাবে গান গাইতেন, তেমন করেই আজ সুরভি গান গাইল যেন। আজ যদি মা বেঁচে থাকতো। গান শেষে সুরভি চোখ মুছল। কেন জানি মনে হচ্ছে এত বছর ধরে পাওয়া অবহেলা অনাদর গুছিয়ে দিতে আল্লাহ যেন তানবীর ভাইকে পাঠিয়েছেন। এই মানুষটি যেভাবে আজ আবার পক্ষ নিয়ে কথা বলেছে, সুরভির মনে হয়েছে এই পৃথিবীতে একটা মানুষই আছে যার ছায়ার নির্ভয়ে আশ্রয় নিতে পারবে তারা দুই বোন। হালকা কথাবার্তা বলতে বলতে খেতে লাগলো তিনজনে। সালমা জানালা দিয়ে দেখলো সুরভি মুরগির রানের তৃপ্তি নিয়ে কামড় বসাচ্ছে। বোরহানের গ্লাস যেন সালমাকে হাতছানি দিয়ে বলছে, আয় সালমা আয়। রাগ হলো ভীষণ সালমার, তাকে কেউ ডাকলো না একবার। এই নাকি নতুন জামাই। দিন দিন মানুষের মন থেকে শ্রদ্ধা, সহবত, সম্মান সব উঠে যাচ্ছে। ঘোর কলিযুগের লক্ষণ যেন। তানবীরের এই বেয়াদবি সালমা মেনে নিতে পারল না। আপন মনে বিড়বিড় করে বলল, রাতে খাবার পর পূর্বী সুরভি মিলে তানবীরের আনা কাঁচা বাজার পাশের বাড়ির ফ্রিজে রেখে এলো। তারপর শুতে গেল সবাই। পূর্বী আজ তানবীরের গা ঘেঁষে শুয়েছে। তানবীর এক হাত পূর্বীর গায়ের উপর রেখে শুয়ে পড়ল এবং শুয়ে পড়ার প্রায় সাথে সাথেই ঘুমিয়ে গেল। আকাশে রূপার থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। ভরা পূর্ণিমার রাত। পূর্বীর বুক আনচান করছে, ভীষণ কান্না পাচ্ছে। ছোট এই জীবনের পাওয়া না পাওয়ার হিসেব পূর্বী মেলাতে পারছে না। এক জীবনে মানুষ হাজারবার এ পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে চায়, কিন্তু পারে না, অথবা হিসেব মেলে না। এই হিসাবের গরমিল খুঁজতে খুঁজতে আমরা একটা জীবন কাটিয়ে দিই, অথচ বেহিসেবি জীবন কি সুন্দর তা আমরা কখনো ভেবে দেখিনি। সকালটা শুরু হতেই পূর্বীর মনে হলো আজকের দিন ভালো যাবে। মাঝে মধ্যে কিছু দিনের সূচনা মানুষের মন ভালো করে দেয়। আজকের সকালও তেমন। ঘুম থেকে উঠতেই পূর্বীর মনে হলো আজকের দিনটি সুন্দর, রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটি দিন। পূর্বী ঘুম থেকে উঠেই কাজে লেগে গেল। পুরো উঠোন ঝাড়ু দিল, ঘর ঝাড়ু দিল, গত রাতের বাসি প্লেট পরিষ্কার করলো। পাশের বাড়ি থেকে মাছ মাংস এনে ভেজালো। সুরভি উঠে দেখে তার বোন কাজ করা শুরু করে দিয়েছে। রান্নাঘরের সামনে একটা পিঁড়ি পেতে সুরভি বসলো। কালো রঙের শাড়ি পরা মেয়েটিকে অপূর্ব সুন্দর লাগছে, যেন শরৎকালের কাশফুল। কোমল নরম মুখখানা যেন পবিত্রতার প্রতীক। পেঁয়াজ কুচি করতে গিয়ে পূর্বীর হাতের ছুরি একে অপরের সাথে লেগে টুংটাং শব্দ হলো। সুরভির মনে হলো এই যেন তার মায়ের প্রতিচ্ছবি। সুরভি মৃদুস্বরে বলল, বুবু। মরিচ কাটতে কাটতে পূরবী বলল, হ্যাঁ বল। তুই এত সুন্দর কেন বুবু? ঠিক যেন মায়ের মতো। তোকে কেমন মা মা লাগে বুবু? পূরবী থমকে তাকালো বোনের দিকে। সুরভির চোখ টলমলে হয়ে আসছে আস্তে ধীরে। পূরবী হেসে বলল, দূর পাগল, বোনেরা বড় হলে তো মায়ের আরেক প্রতিচ্ছবি হয়ে যায়, তুই জানিস না? তুই যখন আরেকটু বড় হবি তখন তুইও মায়ের মতো হবি। সুরভি বলল, আমি তো মায়ের মতো হতে চাই না বুবু। আমি আর একবার মাকে কাছে পেতে চাই। মাকে ভীষণ মনে পড়ে বুবু। তুই পরশু চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম এই বিশাল পৃথিবীতে আমি সবচেয়ে একা। চারপাশে এত মানুষ, অথচ আমাকে একবার ডেকে বুকে জড়ে ধরার মতো কেউ নেই বুবু। তুই যাওয়ার পর কেউ আমাকে একবার ডাকেনি। সেই যে শেষবার তোর সাথে একসাথে খেয়েছি, তারপর আমি গত রাতে খেয়েছি বুবু। বাড়িতে এত খাবার ছিল, ছোট মায়ের বোন, ভাবি, মা সবাই খেয়েছে, কেউ একটি ভার আমাকে ডাকেনি বুবু। খাবার পর নষ্ট হয়ে যাওয়া খাবার ছোট মা মুরগিকে ছিটিয়ে দিয়েছে, আমাকে দিয়ে হাঁসকে দিয়েছে, মসজিদের সামনে সেই লেজ কাটা কুকুরকে দিয়েছে। অথচ আমি একটা মানুষ অভুক্ত ছিলাম বুবু। কেউ আমাকে একবার ডেকে একটু খেতে দেয়নি। এরা কুকুর বিড়ালের জন্য মায়া দেখায়, অথচ আজ তো একটা জীবিত মানুষ এদের সামনে ছিল। কেউ একবার ডেকে জিজ্ঞেস করেনি খেয়েছি কি না। পেটের ক্ষুধায় আমার যেন প্রাণ বের হয়ে যাচ্ছিল, অথচ কেউ কিছু খেতে দেয়নি। আমার মায়ের রেখে যাওয়া সংসারে আজ অন্য একজনের দখলদারিত্ব। অভিমানে আমি শুধু পানি খেয়েছি বারবার গিয়ে, তবুও খেতে দিতে বলিনি কাউকে। বুবু, তুই যাওয়ার পর আমার মনে হলো
কি এক অতল গহর আমার চারপাশে, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আমি যেন শূন্যের উপর দাঁড়িয়ে আছি, যে কোনো সময় পা হড়কে পড়ে যাব। একবার পড়ে গেলে আর উঠতে পারবো না। বিছানায় শুয়ে তানভীর শুনল সুরভির সব কথা। শুনে ব্যথিত হলো তানভীরের কোমল হৃদয়। তানভীরের মনে হলো এই যেন এই যুগের এক বন্দি রাজকন্যা। পূরবী অবাক হয়ে তাকালো বোনের দিকে। তার বোনটা 2 দিনেই যেন কত বড় হয়ে গেছে। পূরবীর ছায়া সরে যেতেই জীবনে তার আসল রূপ দেখিয়ে দিয়েছে সুরভিকে। নিজের কান্নাকে বুকের মধ্যে পিষিয়ে ফেলে পূরবী স্বাভাবিকভাবেই বলল, ভাবিস না তুই, তোর ভাইয়া তোকে এখান থেকে নিয়ে যাবে বলেছে। এই তো আর